ভূ রাজনৈতিক কারণ তারা ওই ধরনের বন্দর যাদের কাছে লিজ দেয়া হবে, এটা আমরা জানি যে তাদের সাথে আমেরিকার সাথে সংযোগ কি, আমেরিকার নৌবাহিনীর সাথে সম্পর্ক কি। রুহিন হোসেন প্রিন্স, আপনি বলছেন যে এই চুক্তি বা এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে দেশের স্বার্থ বিরোধী কেন? যদি তারা বেশি আয় করতে পারে বিদেশিদের মাধ্যমে, স্বার্থ বিরোধী কেন হবে? না, প্রথম কথা দেখেন যে আয় কারা বৃদ্ধি করবে। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশ এখন যে টাকা পাচ্ছে তার থেকে কিছু টাকা বেশি পাবে। তো এখন প্রথম কথা, আমাদের যে চট্টগ্রাম বন্দর যেটা নিয়ে আমরা কথা বলছি প্রধানত, তা সেই জায়গায় কিন্তু আমরা জানি এটি ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে, এবং যদি দক্ষতা বৃদ্ধি করার জন্য দরকার হয়, অন্যান্য কাজের জন্য দরকার হয়, তাহলে দক্ষতা বৃদ্ধি করার জন্য যা যা করার আমরা করতে পারি, আমরা প্রযুক্তি আনতে পারি, আরো বেশি এক্সপার্টিস ভাড়া করতে পারি, তাহলে এটা তো কোনো সমস্যা বলে আমি দেখি না। এখানে হচ্ছে আপনি দেখেন যে চট্টগ্রাম বন্দরে 41% বাড়ালো কখন? যখন বিদেশিদের কাছে দেবে, তার মানে ওই বাড়ার যে বাড়তি টাকা সে যাতে পেয়ে যেতে পারে, আর যদি কমিশন ভোগী থাকে তারা পেয়ে যাবে, আর কিছু না, এগুলো তো ওপেন সিক্রেট ব্যাপার আর কি। সুতরাং আহ, এই এইটা কোনো যুক্তি খাটে না। আচ্ছা, আরেকটা যুক্তি তারা বলে এখানে দুর্নীতি অব্যবস্থাপনা। তো দুর্নীতি অব্যবস্থাপনা তো এখন এই অতীত দিনের সরকারের নামে ছিল, এখন আছে আমাদের সচিবালয়ের নামে আছে, তাহলে সচিবালয় অন্য কোনো কোম্পানির কাছে দিয়ে দিই। সুতরাং এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ধরুন আমি তারপরেও ধরলাম যে আমার 2 টাকা লাভ হবে, কিন্তু ওই যে একটা কথা আছে না, লাভের গুড় পিঁপড়ায় খায়, এই পিঁপড়া কিন্তু সাধারণত গুড় খেয়ে চলে যাওয়া পিঁপড়া না, এইটা হচ্ছে ডাকাত পিঁপড়া, এটা হচ্ছে বাঘ। তারা এখন যে ভূ রাজনৈতিক কারণ, তারা ওই ধরনের বন্দর যাদের কাছে লিজ দেয়া হবে, এটা আমরা জানি যে তাদের সাথে আমেরিকার সাথে সংযোগ কি, আমেরিকার নৌবাহিনীর সাথে সম্পর্ক কি, তখন তারা এইখানে যে কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণে, তাদের কারণে এইখানে আসার সুযোগটা কিন্তু পাবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে আমেরিকার সাথে কিন্তু আমাদের সোপা হানা বিজ্ঞান প্রযুক্তি নানা ধরনের যে চুক্তি আছে, তাতে করে তাদের এইখানে আর্মি বা অন্যরা আসলে কিন্তু তাদের কোনো কৈফিয়ত দেওয়ার ব্যাপার থাকে না। এই সমস্ত বিষয়গুলো আছে, যার জন্য আমরা মনে করি ওইখানে 2-4 টাকা লাভ হলো কি হলো না সেটা আমাদের দেখার ব্যাপার না। সেটা নিশ্চয়ই আমরা লাভজনক করব, আমরা এটা যদি এফিসিয়েন্ট না থাকে আরো বেশি এফিসিয়েন্টলি গড়ে তুলবো, সেটা আমাদের বিষয়, আমাদের জায়গায়, কিন্তু অন্যদের জায়গায় দেব না। যেমন বোঝার জন্য আরেকটা বলি, এই যে ধরেন যে চুক্তি, তারা বলছে যে এটা উন্মুক্ত করা যাবে না, কিন্তু আমাদের তো বুঝতে হবে, আমরা জানি এই ধরনের জায়গাগুলোতে বহু জায়গায় এক ধরনের দায় মুক্তি থাকে, আর ওই জায়গায় এটা পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা হচ্ছে, আপনি একবার দিয়ে দিলে আপনি কিন্তু তখন আর ওই জায়গায় যেতে পারবেন না। আপনি একটা সাধারণ হিসাব আপনাকে দেই, ধরুন আপনি কোন একটা জায়গায় আপনি আপনার বাড়ি ভাড়া যখন দেন চুক্তি করে, অল্প দিনের জন্য যে কোনো সময় বাতিল করতে পারেন, আপনি কি ওই ঘরে ঢুকে কিছু করতে পারেন? আপনি তো তাও পারেন না। আর আমাদের দেশে প্রাইভেট প্রতিষ্ঠানের নামে এইটা করে দিল, তো সেইখানে আমাদের অধিকারই থাকে না, এটা আমরা জানি। আর যখন এই ধরনের বিদেশির কাছে দেওয়া হবে, যারা যখন এইখানে এই কাজের জন্য আসবে, তারা তো তাদের ওই স্বার্থ রক্ষা করে আসবে। সুতরাং এইখানে লাভালাভটা কোনো প্রধান বিষয় না, প্রধান বিষয় হচ্ছে আমাদের এই ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলকে জুড়ে তারা যে কৌশলগত কারণে এইখানে আধিপত্য বিস্তার করতে চায় বাংলাদেশের উপরে, সেইটাই হচ্ছে আমাদের একটা খুবই খারাপ জায়গায় নিয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে আমাদের এর বিরোধিতা ইতিমধ্যে দেশের জনগণ করেছে, আরো সবাইকে মাঠে নামা উচিত। সরকার যদি এই কাজ থেকে পিছু না হটে, তাহলে তাকে বাধ্য করতে হবে। আমার ধারণা তপন দা লিঙ্কে আসছেন, ওনার কাছ থেকে আপনি অন্য কথাগুলো শোনেন, আরো কংক্রিট শুনতে পারবেন। জি, তপন দত্ত, আপনাদের সঙ্গে আপনারা যারা শ্রমিক নেতা ওখানে আছেন, বিভিন্ন বন্দরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনাদের সঙ্গে কি কোনো রকম কোনো আলাপ আলোচনা করেছে? আপনাদের কোনো মতামত নিয়েছে? আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম তাদের কাছে, বন্দর চেয়ারম্যানের কাছে। আমরা বসতে চাই আপনাদের কাছে, বিভিন্ন ব্যবসায়ীরা যা বসতে চেয়েছে তাদেরকে দিয়েছে, অন্যরা স্টেক হোল্ডার বসতে চেয়েছে তাদেরকে দিয়েছে, কিন্তু আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে তারা কোনো টাইম দেয়নি, এবং এটা আরও প্রায় মাসখানেক আগে আমরা এই চিঠি দিয়েছি। আগে তারা পুরোটা জনগণের 7.5 কোটি অংশ, জনগণের মেজরিটি হতো শ্রমিক, প্রাতিষ্ঠানিক ও প্রতিষ্ঠানিক খাতে,
তাদেরকে কোনো গুরুত্ব দেয় না। তারা লিমিটেড কিছু মানুষের একটা লিমিটেড কোম্পানি, এইটাই তারা করে আর কি। কাজে আমাদের কোনো বসতে চেয়েছে, কেউ আমরা পাইনি তাদের সময়। জি, এমনিতে আমরা দেখি যে আপনারা এখন দুদিন পর পর মশাল মিছিল করছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামও করছেন, আপনাদের কর্মসূচিটি কি? আমাদের কর্মসূচিতে আমরা ইতিমধ্যে প্রথম যখন শুরু করি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, খুব ছোট আকারে শুরু করেছিলাম। আসলে আমাদের এই প্রশ্ন ছিল এরকম হবে কিনা, কিন্তু যখন করতে করতে এটা আমার এখন বিশাল সারা দেশব্যাপী একটা ইস্যু হয়ে গেছে। আমাদের এই আন্দোলনে বামফ্রন্ট রাজনৈতিক দল এরাও নেমেছে এবং জনগণের ক্রমান্বয়ে সম্পৃক্ততা এখানে বাড়ছে, এইটা আমরা বুঝতে পারছি এবং সামনে আরো বাড়বে। বন্দর একটা জাতীয় ইস্যু হয়েছে। আমাদের বুদ্ধিজীবীদের অনেকেই লিখেছেন পত্রিকায় যে হাঁসের ডিম, সোনার ডিম পাড়া হাঁসকে কেন আমরা বিদেশিদের দেব, এরকম হেডলাইন করে কয়েকদিন পর পর বিভিন্ন ইয়েরা লিখতেছেন এগুলো। কাজে এটা জনমত সৃষ্টি করছে এবং আমরা মনে করি এই জনমত আলটিমেটলি এসএসএ কে যেভাবে আমরা বিদায় করেছিলাম, আমেরিকান আরেকটি কোম্পানি, তারা ব্যর্থ হয়ে গেছে। সেই এসএসএ কে ঘুরিয়ে তারা এখন খাওয়ার জন্য ওই ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে আমেরিকায় পিছনে কলমে আমেরিকায় এখানে আসছে এবং তার নাহলে দেখেন স্টারলিংক আসা মাত্র বসে গেল আমেরিকান ইলন মাস্কের কোম্পানি। তারপরে বলছে যে ওখান থেকে আবার করিডোর দিতে হবে আর সেন্ট মার্টিন দিতে হবে আমাদেরকে। এগুলো সব তো এখন এটা নিয়ে এখন জনগণ চিৎকার করেছে, তখন ও দুটো এখন স্থগিত আছে। আর এখন ধরেছে বন্দর নিয়ে, তো বন্দর যখন তাদের কাছে যাবে তখন এদিকে তারা ঢুকবে। এবং আমি বলি প্রিন্স ভাইকে একটু শোনা দরকার, অবশ্যই জানেন উনি যে জিবুতিকে চুক্তি করার পরও এই ডিপি ওয়ার্ল্ডকে জিবুতি আফ্রিকার একটি কান্ট্রি বিদায় করেছে, চুক্তি বাতিল করেছে। বাতিল করে তারপর এখন আন্তর্জাতিক আদালতে মামলা করে আবার তাদের কাছ থেকে জিবুতির কাছ থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা করছে। এই শোষণগুলো কিছু আছে দেশি শোষক, এরা হচ্ছে বিদেশি শোষক, জাতীয় আন্তর্জাতিকভাবে শোষণগুলো করার জন্য এবং বন্দরকে মেরে খাওয়ার জন্য। 33 বছর তো নয়, আরো 48 বছর পর্যন্ত দিতে পারবে, এই কথাই বলেছে। আরো 15 বছর যোগ করতে পারবে। আলটিমেটলি এই বন্দর আমাদের কাছে থাকবে না এবং আমরা মনে করেছি আন্দোলন আমরা সফল করতে পারবো। এবং এইটা আমরা যখন লক্ষণগুলো ক্রমান্বয়ে, আমরা 4 মাস ধরে ক্রমান্বয়ে একটার পর একটা কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আমরা সামনের শনিবারও ইতিমধ্যে কথা উঠেছে হরতাল, অবরোধ ইত্যাদি দেওয়ার জন্য। আমরা 22 তারিখ শ্রমিক কর্মচারী তার আগের দিন বসবো, বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কি সিদ্ধান্ত নেই ফাইনাল সিদ্ধান্ত সেদিন 22 তারিখে এখানে ঘোষণা করবো। আমরা 21 তারিখ বলে সিদ্ধান্ত নেব। 22 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবে ঢাকা থেকে কেন্দ্রীয় স্কাপের নেতারাও আসবেন, তো আমরা একসাথে বসে সেই সিদ্ধান্তটা সেদিনই ঘোষণা করবো আমরা সংবাদপত্র মারফত। জি জি জি, শেষ করুন আপনি। হ্যাঁ, আমি শেষ করেছি। এটাই রুহুল হোসেন প্রিন্স, আমরা দেখেন যে লালদিয়া এবং পানগাঁও দুটি মানে হস্তান্তর চুক্তি কিছুই প্রকাশ করা হলো না। এখন আমরা শুনছি চট্টগ্রাম বন্দরের যে নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার তোড়জোড় শুরু করেছে। ডিসেম্বরের মধ্যে নাকি এই চুক্তি আবার হয়েও যাবে। তো আপনাদের কি মনে হয় আপনারা ঠেকাতে পারবেন? দেখুন, আমি একটু এই ঠেকানো নিয়ে একটু কথা বলি। এখানে জিবুতির কথা তপনদা বলেছেন, আমি একটু এই তথ্যটা দেই এবং আমি এই তথ্যটা আমি বলবো যে যারা এত উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং মনে করছেন একটা চুক্তি হয়ে গেলে এটা কিছু করা যাবে না, তাদের জিবুতির মতো একটা ছোট্ট জায়গা, তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে 2006 সালে একটা চুক্তি করে ইজারা দেয় এবং এটা কিন্তু 2018 সালে বাতিল করে এবং যুক্তির উপরে দাঁড়িয়ে করা হয়। তো এটা আমরা জানি, বাংলাদেশে এ ধরনের বহুজাতিক কোম্পানির কথা আমরা জানি। তারা প্রথমে আসে, ওই টাকায় তারা তথাকথিত উন্নয়ন দেখায়, এগুলো করে সেগুলো করে, কিন্তু আলটিমেটলি যখন জনগণ বিক্ষুব্ধ হয় তখন এটা বাতিল করা যায়। তার মানে আমি এটা বলতে চাইছি, কেউ যদি মনে করেন যে এই চুক্তি করলাম আর তাতে করে আমরা বেঁচে যাব, আমি কিন্তু ইতিমধ্যে প্রথম পার্টে বলেছি এই দাবি এখন থেকে আমরা উচ্চারণ করছি যে শুধু যারা আপনারা যেমন জিবুতির কথা জানেন, ঠিক এমনি ভাবে তারাও তো জানে। তারা ওই শর্তের মধ্যে এমন কোন শর্ত দিয়ে রেখেছে কিনা যে ভবিষ্যতে এটি বাতিল করা যাবে না? হাউ ডু ইউ নো দ্যাট? আচ্ছা, আসছি, আমি কথাটা বলি।
আমি ওই কথাটা মনে করিয়ে দিলাম, যতই শর্ত থাকুক কিচ্ছু আসে যাবে না। আমি কালে ওদের উদাহরণ দিলাম, 6-এ স্বাক্ষর করার পরে 18-তে বাতিল হয়েছে, সময় লাগতে পারে, এক যুগ লেগেছে। কিন্তু বাঙালির মায়ের ওই যে একটা কথা আছে, দুনিয়ার মায়ের, আমি এটা উচ্চারণ করতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম, যখন বাংলাদেশের মানুষ দেখবে যে আমরা যে কথা এখন বলছি এটা বাস্তবায়িত হচ্ছে, তখন দেখবেন কেউ এখানে থাকতে পারবে না। আমি এটা রিপিট করি, আমি কিন্তু এই কথা বলছি, এখনই আমরা বলছি, শুধুমাত্র চুক্তি বাতিল করবো না, তবে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করবো। সুতরাং এটা মনে রাখতে হবে। এই গেল, আমি একটা শেষ দিকে এটা বললে হতো, এটা বলে এবার আমি আসি। আমি এখনো মনে করি যে জনগণ যেভাবে বিক্ষুব্ধ হচ্ছে, আজকেও আমরা দেখতে পাচ্ছি, একেবারে দল মত নির্বিশেষে এইটা গ্রহণ করে। আমি আমার গতকাল একটা কথায় বলেছি, 99% মানুষ এটা মানে আমাদের দাবির পক্ষে, 1% মানুষ থাকতে পারে ওদের পক্ষে, এর বেশি না। সুতরাং এইটাকে উপেক্ষা তারা করতে পারবে না। আমি তাও আরেকটা কারণ বলি, আপনি দেখেছেন যে আমরা কিন্তু অনেক আগেই ওই যে রোড মার্চের কথা বললাম, এবং প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে। আগে আমরা ঢাকা চট্টগ্রাম করেছি, এখন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের দেখবেন যে ছাত্র যুব এবং অন্যরা মিলে বন্দর এবং করিডোর রক্ষা একটা আন্দোলন তারাও সূচনা করেছে। আজকেও তারা সভা করেছে, আমাকে ফোনে জানালো যে তারা আগামী একদিন পরে 21 তারিখে দেশব্যাপী তারা বিক্ষোভ ডেকেছে এবং ঢাকার শাহবাগে সমাবেশ মশাল মিছিল করবে। ঢাকার কথা বললাম, বাম গণতান্ত্রিক জোট আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 23 তারিখে দেশব্যাপী বিক্ষোভ করব। এবং সরকার যদি দাবি এইখানে না মানে 4 তারিখে আমরা যমুনা অভিমুখে আমরা যাত্রা করব, মিছিল করব। সুতরাং আপনি বোঝেন, যমুনা অভিমুখে যাত্রা মানে তো আমরা যাত্রা করে শেষ করব না। আর ইতিমধ্যে আমি তো বলেছি যে গতকাল কিন্তু অন্যান্য অর্গানাইজেশন গুলো, কিন্তু শুধু আমি আমাদের কথা বললাম, আমি দেখলাম গতকাল ঢাকায় জাতীয় গণফ্রন্ট, যাদেরকে অনেকে হয়তো অত চেনে না, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তারা করে, কালকে একটা বড় মশাল মিছিল তারা করেছে। চট্টগ্রামে তো স্কপ অভূতপূর্ব কর্মকাণ্ড করছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে বন্দর রক্ষা আন্দোলন তারা এটা করছে। অর্থাৎ দলমত নির্বিশেষে আমাদের এই মুভমেন্টের মধ্যে কিন্তু আমরা আছি।